মন মেজাজ ভীষণ খারাপ। 5 মাস ধরে মেষের বুয়াকে বলেই যাচ্ছি তরকারিতে যেন ঝাল কম দেয়। কে শোনে কার কথা? যেদিন খুব করে বলি ঝাল কম দিতে, সেদিন যেন আরও ঝাল বাড়িয়ে দেয়। আজ তো একেবারে মরিচের গোডাউন দিয়ে রেঁধে দিয়েছে। অসহ্য। আপাতত মেষের সামনে টঙের দোকানে বসে কেক দিয়ে ভিজিয়ে চা খাচ্ছি। আষাঢ়েও বৃষ্টির দেখা নেই। হে আষাঢ় না গ্রীষ্ম তাই বুঝতে পারছি না। খাওয়া শেষে বিল দিতে গিয়ে দেখলাম মানিব্যাগ রুমে ফেলে এসছি। রাগ নিয়ন্ত্রণ করে চাওয়ালা মামাকে বললাম, মানিব্যাগ ফেলে আসছি। কি জানি কি শুনলো, ফোনে কথা বলতে বলতে ইশারা করে বলল ব্যাপার না। আমি আর কিছু বললাম না। মেশে ফিরে আসলাম। মাথার উপরের ফ্যানটা ভন ভন করে ঘুরছে। আমি সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ভ্যাপসা গরমে ফ্যানের বাতাস গায়ে লাগছে না, তাও চুপচাপ শুয়ে আছি। এছাড়া করার মতন কিছুই নেই। মনে পড়ছে প্রায় বছর 5 আগের কথা। বাবা সেদিন সন্ধেবেলায় শুনিয়ে শুনিয়ে বলছিল আমায় কিনা সৌদি পাঠিয়ে দেবেন শ্রমিক ভিসায়। আমিও তৎক্ষণাৎ চেঁচিয়ে বাবাকে বলেছিলাম আমি পড়াশোনা করব। বাবা তখন আমায় গম্ভীর স্বরে দুটো কথাই বলেছিল, অমুক লোককে 1 লাখ টাকা দিয়ে ফেলেছি, আর এত পড়াশোনা করে কি এমন চাকরি পাবি? আমি কোনোটারই উত্তর দিইনি। তারপরের কয়েকদিন স্বাভাবিকভাবে কাটার পর একদিন ভোর রাতে বাড়ি ছেড়ে পালালাম। ধান বেচে যে 33,000 টাকা বাবা ঘরে তুলেছিলেন তা নিয়েই পালিয়ে আসলাম। দীর্ঘশ্বাস ফেলে হাত ঘড়িতে সময় দেখলাম 3টে বাজতে আর 25 মিনিট বাকি। উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। সামনের ঠিক 3 গলি পরেই ছাত্রীর বাসা। সপ্তাহে 5 দিন পড়াই তাকে। শনি, রবি, সোম, মঙ্গল আর বুধ। বৃহস্পতি আর শুক্রবার মেশে সারাদিন কাটিয়ে বিকেলে হাঁটতে বের হই। এভাবেই দিব্যি চলছে জীবন। নক করার পর রুবাইয়া দরজা করলো। সালাম দিয়ে ভিতরে পড়ার ঘরে চলে গেল। এই আমার ছাত্রী রুবাইয়া, 9-এ পড়ে। পড়াশোনাতেও মোটামুটি ভালোই। রোজকার মতন পড়াচ্ছি। হঠাৎ আমার রুবাইয়া জিজ্ঞেস করলো, স্যার আমাকে আপনার কেমন লাগে? ভালো লাগে। কেমন ভালো লাগে? রুবাইয়ার দিকে এক পলক চোখ তুলে তাকালাম। রুবাইয়া দারুণ হাসি খুশি মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার এতদিনকার সন্দেহই তবে ঠিক। রুবাইয়া আমায় পছন্দ করে। উঠতি বয়সের আবেগ যাকে বলে আর কি। রুবাইয়াকে বললাম, এই ম্যাথটা করে দাও, আমি বলছি কেমন লাগে। রুবাইয়া দেখলাম ঘাড় নেড়ে সায় দিয়ে ম্যাথ করছে। ওর মুখটা হাসি হাসি। আমি রুবাইয়ার উদ্দেশ্যে বলতে শুরু করলাম, তুমি আমার ছাত্রী অবশ্য, এই পরিচয়টা ছাড়া আর একটা পরিচয়ও আছে। কথা শেষ করার আগেই দেখলাম রুবাইয়া ঠোঁট টিপে হাসছে। আমি নিজের মতন করে বলতে শুরু করলাম আবারও, তুমি আমার ছাত্রী এই পরিচয়টা ছাড়া যে পরিচয় আছে সেটা হচ্ছে তুমি আমার বোন। আমি যতক্ষণ তোমাকে পড়াই ঠিক ততক্ষণই আমি তোমার টিচার। এছাড়া বাকি সময় আমি তোমার বড় ভাই এবং তুমি আমার ছোট বোন। ম্যাথ করা হলো? খাতা নিতে গিয়ে দেখলাম রুবাইয়ার চোখের পানিতে খাতার অনেকাংশ ভিজে গেছে। মেয়েটা মাথা তুলছে না, নিচু হয়ে আছে। আমি আর ওর দিকে তাকালাম না। আবেগে মানুষ অনেক কিছুই করে। ম্যাথ ঠিকঠাকই। অল্প কিছুক্ষণ ওকে পড়িয়ে উঠে যেতে নিলে রুবাইয়া বলে উঠল, চলে যাচ্ছেন যে? 1 ঘন্টাও তো হয়নি। আমি স্মিত হেসে উত্তর দিলাম, কাজ আছে আজ, অন্যদিন পড়িয়ে পুষিয়ে দেব, চলি। ব্যস্ত ভঙ্গিতে বেরিয়ে এলাম বাসা থেকে। নয়তো একটু পরেই আন্টি নাস্তার ট্রে নিয়ে হাজির হতো। তখন আরও অনেকক্ষণ সময় মেয়েটার সামনে থাকতে হতো, যেটা আমি চাইছি না। এর টিউশনিটা ছেড়ে দেব ভাবছি। আমি যতই ওর সামনে থাকবো ততই ওর মন আবেগে চেপে বসবে। কি দরকার এসবের? সারা বিকেল ঘোরাঘুরির পর সন্ধ্যে 7টায় মেশে ফিরলাম। পেটে প্রচণ্ড ক্ষুধা আর মাথা ভর্তি টেনশন। যা টাকা আছে তা দিয়ে পরের 2 মাস দিব্যি কেটে যাবে। কিন্তু তারপর কি হবে? রুম ডেট তৌহিদকে বললাম, কি রেঁধেছে খালা? তৌহিদ ফোনে চ্যাটিং করতে করতে বলল, দুপুরেরই তরকারি, রাতের জন্য রাঁধেনি আর। শুনে কিছু বললাম না। পড়ি এখন, পরে না হয় বাইরে কোথাও একটা থেকে কিছু কিনে খেয়ে নেব। পড়তে পড়তে 2 ঘন্টা কেটে গেল। আর এক রুম ডেট মেহেদি এসেছে আজ বাড়ি থেকে। ছেলেটা মা পাগলা। 2 দিন পর পর বাড়ি গিয়ে মায়ের হাতে রান্না না খেলে নাকি ওর অশান্তি লাগা শুরু হয়। প্রায় গল্প করতে বসলে 10টা কথার মধ্যে 9টা থাকে পরিবারকে নিয়ে। এসেই লম্বা হয়ে শুয়ে পড়লো। আমি দেওয়ালে হেলান দিয়ে বসে জিজ্ঞেস করলাম, কি অবস্থা বল? হাইওয়ে রোডে যা জ্যাম ছিল মামা, পুরোই বিরক্তিকর জার্নি করে আসছি।
ব্যাগ থেকে বিরিয়ানির বাটিটা বের করে গরম কর, আম্মা স্পেশালি তোর জন্যই বিরিয়ানিটা পাঠিয়েছে। আমারও তো বিরিয়ানি ভালো লাগে না, আর হ্যাঁ, ঝাল একদম কম দিয়েছে, খেয়ে দেখ। আমি অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ওর কথা শুনছিলাম। তারপর ব্যাগ থেকে বিরিয়ানির বাটিটা বের করে তক্ষুনি খাওয়া শুরু করলাম। এর আগে কতদিন না খেয়ে থাকতে পারি তা দেখার জন্য 3 দিন না খেয়েছিলাম, অথচ বিরিয়ানি মুখে দেওয়ার পরপরই রাজ্যের ক্ষুধা আমার ওপর ভর করলো। আসলে ক্ষুধা না ঠিক, বিরিয়ানির বাটিতে একজন মায়ের পরম যত্নে রান্না করা ভালোবাসা ছিল। আমার গাপুস গুপুস খাওয়া দেখে মেহেদি হেসে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। খাওয়া দাওয়া শেষ করে আরও 3 ঘন্টা পড়লাম। ঘড়িতে ঘন্টার কাঁটা দেখলাম এগিয়ে আস্তে আস্তে রাত 1টার ঘরে পৌঁছালো। আমি জানি আর ঠিক 20 কিংবা 25 মিনিট পর আম্মা আমায় কল দেবেন। বাড়ি ছেড়ে আসার পর আব্বার ভয়ে আম্মা কোনো দিনও আমার নামটি অবধি মুখে আনেনি। রাতে আব্বা ঘুমানোর পর আম্মা আমায় কল দেয়। এই যে ফোন ভাইব্রেট হচ্ছে, আমি ফোন তুললাম, রিসিভ করে যথারীতি কানের কাছে ধরে চুপ করে রইলাম। ওপাশ থেকে আম্মার কোনো সারা শব্দ নেই। আমি চাচ্ছিলাম আম্মা কথা বলুক, প্রচণ্ডভাবেই চাচ্ছিলাম। আম্মা সর্বপ্রথম যে কথাটা বললেন তা হচ্ছে, কবে আসবি বাবা, খেয়েছি কিনা, সব ঠিকঠাক কিনা, অসুস্থ কিনা, এসব জিজ্ঞেস করতেন আগে। আমি হুঁ হাতে উত্তর দিতাম। ভিতর থেকে বাড়ি ছেড়ে আসার পরপরই মরে গেছিলাম আমি। আম্মার প্রশ্ন শুনে আমার না চাইতেও ভিতর থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ছোট্ট করে উত্তর দিলাম, ভালো কর্পোরেট চাকরি পেলেই বাড়ি ফিরে আসবো, রাখি। আম্মা কিছু বলার আগে ফোনটা রেখে দিলাম। কান্না পাচ্ছে খুব। মেহেদির মতন তো আমিও বাবা মা পাগল ছিলাম। কলেজ থেকে ফিরে তো মায়ের কোলে শুয়ে না পড়লে আমার ক্লান্তিই দূর হতো না। আর বাবা, একে অন্যের জন্য অপেক্ষা করতাম, একসাথে যেতাম ফিরতাম। বাবা বাজারের বড় ডিমওয়ালা ইলিশ এনে আম্মাকে বলতাও, ডিমটা আস্তে করে বের করে ভেজে দেবে আমার ছেলেকে, আমার ছেলে মাছ খায় না। আর ভাবা যাবে না, আর কিছু ভাবলেই আমি ফিরে যাব সেই ছোট্টবেলায়। তখন আর কান্না চেপে রাখতে পারবো না। আবার পড়তে শুরু করলাম। কখন যে 6:30 বেজে গেল চোখের পলকে বুঝতেও পারলাম না। উঠে ফ্রেশ হয়ে বেরোলাম। আগেই মামার দোকানে গিয়ে বিল পরিশোধ করব। হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম উনি সবে দোকান খুলেছেন। আমি যেতেই এক গাল হাসি দিয়ে বলল, বসো বসো, কি খাইবা বলো। মামা প্রায় সময় তুমি তুই এর মিশেলে কথা বলেন। ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। আমি মামাকে পকেট থেকে 40 টাকা বের করে দিলাম। মামা ভুরু কুঁচকে আমার দিকে তাকাতেই আমি কালকের ঘটনা বলে দিলাম। টাকা আর নিল না মামা, উল্টে হাসি হাসি মুখ করে বলল, লাগবে না টাকা, তুই চা খাতো, তোমারে আমার মেলা ভালো লাগে। এই গুড়াইয়া চা বানা, কড়া লিকার মাইরা, চিনি কমাইয়া দেশ। বসে আছি। পাশে ছাত্রী রুবাইয়া। কি সাংঘাতিক অস্বস্তিতে আমি কুঁকড়ে আছি তা বলার মতো না। চা খাওয়ার সময় থেকেও আমাকে ফলো করছে। প্রথমে চোখে পড়েনি, চা খাওয়া শেষ করে ঘাটের দিকে এগোনোর সময় খেয়াল হলো। তারপর আর কি, আমার থেকে একটু দূরে বসে পায়ের বুট জুতো দিয়ে মাটিতে আঁকিবুকি করছে। পরনে স্কুল ড্রেস। বুঝলাম স্কুল ফাঁকি দিয়ে আমায় ফলো করছিল। আমি চুপচাপ স্রোতের দিকে তাকিয়ে আছি। ছোট্ট ছোট্ট নৌকা নিয়ে জেলেরা ঘাট থেকে অনেকটা দূরে অবস্থান করছে। আরও অনেক নৌকা ঘাটে বাঁধা, ঢেউয়ের তালে তালে দুলছে। ফলো করছিলে কেন? এমনি। স্কুল ফাঁকি দিয়েছো কেন? ইচ্ছে হলো তাই। তুমি জানো আমার তোমাকে থাপ্পড় মেরে এই জলে ফেলে দিতে এখন ইচ্ছে করছে। রুবাইয়া একটু নড়ে চড়ে আমার দিকে ফিরে বসলো। তারপর গালে হাত দিয়ে বলে উঠল, আপনি আমাকে কেন পছন্দ করেন না বলেন তো স্যার? আপনার আগের টিচার যিনি ছিলেন উনি তো আমায় পছন্দ করতো। আমার ক্রমশ রাগ বাড়তে লাগলো। ঠিক কেন রাখছি জানি না। সামনে চুলগুলো হাত দিয়ে পিছনের দিকে এনে নিজেকে সংযত করলাম। ওর দিকে ফিরে বসলাম। রুবাইয়া, শিক্ষক আর ছাত্রছাত্রীর সম্পর্কটার মতন পবিত্র বোধহয় আর কোনো কিছু নেই। তুমি এখন যা করছো তা আবেগের বশবর্তী হয়ে। শিক্ষক পিতার সমতুল্য। আমি তোমায় আজ অবধি অন্য কোনো নজরে দেখিনি। আশা করছি ব্যাপারটা তুমি বুঝবে। তুমি অতটাও ছোট নও রুবাইয়া। রুবাইয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর বলে উঠল, আমি জানি, কিন্তু স্যার আমি আপনাকে সত্যিই ভালোবাসি। মেয়েটার সরল স্বীকারোক্তি। আমি কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকলাম। চোখ দুটো প্রায় ছলছল করছে মেয়েটার। চোখ সরিয়ে নিয়ে কিছুটা গম্ভীর হয়ে বললাম, আবেগে গা ভাসাচ্ছ রুবাইয়া? এই বয়সটাই এরকম,
একবার আবেগ কেটে গেলে পরবর্তীতে আফসোস করতে হয়। রুবাইয়ার চোখের দিকে আর একবার তাকিয়ে আমি ধীর গলায় বললাম, ভালোবাসা মানে কেবল আবেগ না, এটা একটা গভীর সম্পর্ক, যেখানে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং সহানুভূতি থাকে। ভালোবাসা মানে একে অপরের জন্য সমর্থন হওয়া, দুঃখ সুখে পাশে দাঁড়ানো এবং একে অপরকে সম্মান দেওয়া। একতরফা কিংবা অপরিমিত বয়সের মোহকে ভালোবাসা মনে হলে ওটা একটা মরীচিকা মাত্র, আর কখনো আমায় ফলো করবে না। তোমায় বাড়ি পৌঁছে দিচ্ছি, চলো। এরই মধ্যে মাস ডেরেক যে ঠিক কি করে কাটলো আমি এখনো বুঝতে পারিনি। সময় কারোর জন্য থেমে থাকে না, থাকবার কথাও না। জ্বর, মাইগ্রেন, ইনসোমেনিয়া সব মিলিয়ে অবস্থা বেজায় খারাপ। খেতে পারি না, ঘুমাতে পারি না, পড়তে পারি না। জবের প্রিপারেশনের ব্যবস্থাও 12টা। শরীর খারাপ থাকলে কি আর ভালো লাগে? সারাটা সময় দরজা আটকে পড়ে থাকি, বাকিরা বাকিদের রুমে। মাঝরাতে 2-1বার মেহেদি এসে গা হাত চেক করে যায়। কি জানি, হয়তো এই ভয়ে চেক করে যে বেঁচে আছি কিনা। 2 মাস আগের কথা, সেদিন রাতে আম্মাকে কল দিয়েছি। 2 দিন ধরে রাতের বেলা আমার ফোনে কল আসে না। আমার অস্থির লাগে। আম্মা কি রাগ করলো? আমি কি কষ্ট পাওয়ার মতন কিছু বলে ফেলেছিলাম? লাগাতার 3 বার ফোন করেছি, কেউ ধরছে না। 4 বারের সময় ফোন ধরলেন আব্বা। আমি তখনও বুঝিনি। আমি নিজে নিজেই বলতে লাগলাম, আম্মা তুমি রাগ করলে আমার ভালো লাগে না, বিশ্বাস করো। কেন কল করনি এই 2 দিন? আমার কিচ্ছু ভালো লাগছে না। এভাবে সরল স্বীকারোক্তি শেষ কবে দিয়েছি আমার মনে নেই। আব্বা উপাস থেকে গম্ভীর গলায় বললেন, আর কখনো এখানে ফোন করবে না, মনে থাকে যেন। এখানে তোমার কেউ নেই। মুহূর্তেই আমার যেন কি হলো, আমি কিছু না বলে ফোন কেটে দিয়ে দৌড়ে বেসিনে গিয়ে হড়হড় করে বমি করলাম। ন্যানো মিনিটের ব্যবধানেই আমার গা কাঁপিয়ে জ্বর চলে এলো। আমি সব ঝাপসা দেখতে শুরু করলাম। সেই যে অসুখ করলো, আর সেরে উঠছে না। আধো ঘুম আধো জাগরণ অবস্থায় আছি। একেই বোধহয় তন্দ্রা বলে। আমি দেখছি আমার চাকরি হয়েছে, ভালো চাকরি। আমি বাড়ি ফিরে এই খবর দিতেই আম্মা আব্বা খুশিতে আমায় জড়িয়ে ধরলেন। আব্বা বললেন, যাক, পড়াশোনাটা কাজে লাগিয়েছিস। লাইট জ্বালালো কে যেন। বিরক্তিতে নাক মুখ মুচকে এলো আমার। খালা আমার রুমে এসছেন, এক হাতে ভাতের প্লেট, অন্য হাতে তরকারির বাটি। আমি তড়িঘড়ি করে উঠে বসলাম। খালা আজ অবধি আমাদের রুমমেটদের মধ্যে কাউকেই ভাত বেড়ে দেননি। তার কাজ সীমাবদ্ধ শুধু রান্না আর কাটাকুটোতেই। রান্না শেষ করে চলে যাবেন, মাস শেষে গুনে গুনে বরাবর টাকা নিয়ে নেবেন। এইটুকুই ডিউটি। এর বাইরে একটা কাজও খালা করে না। খালা খাটের ওপর ভাত আর তরকারির বাটি রেখে বলল, ডাক্তার দেখাও না কেন, টাকা নাই? আমি কিছু বলার আগেই আমার দুর্বল শরীরটা এলিয়ে পড়ল খাটে। তারপর আর কিচ্ছু মনে নেই। চোখ মেলে দেখি হাসপাতালে আমি, হাতে ক্যানেলা লাগানো। মাথা উঁচিয়ে স্লাইনের দিকে তাকাতেই দেখলাম প্রায় শেষের দিকে। একটু পরে না খুললে রক্ত উঠে আসবে। হাত নাড়িয়ে একটু দূরে থাকা নার্সের দিকে দৃষ্টি আকর্ষণ করতেই দ্রুত গতিতে এগিয়ে এসে ক্যানেলা খুলে ফেললো। মৃদু স্বরে জিজ্ঞেস করলাম, আমায় কে এনেছে? 2 জন ভদ্রলোক আর 1 জন মহিলা। ওরা কোথায়? দাঁড়ান দেখছি। সজীব আর খালা এলেন। সজীব এসেই বলে উঠল, কিরে, এত শরীর খারাপ হলো কিভাবে? আমার বাসায় কি ফোন করেছিস? হ্যাঁ করেছি, কিন্তু কেউ ধরেনি। আমি আর কথা বাড়াইনি। ওভাবেই কাটছিল আমার দিন। মোটামুটি সুস্থ হতেই ফুড পান্ডার রাইডার হিসাবে কাজ শুরু করলাম। আর করারই বা কি আছে? বললেই তো আর টিউশনি জুটিয়ে ফেলা যায় না। তাই আর কি করাই, 20 খানা ডেলিভারি দিয়ে তবেই আমার ছুটি মিলতো। কড়া রোদ, ঝড়, বৃষ্টি, পুরোই নাজেহাল অবস্থা। প্রথমবার বুঝতে পারলাম জীবন এত সহজ নয়। আমি সেটাকে যতই সহজভাবে নিই না কেন, পরিস্থিতির চাপে পড়ে কিংবা দুঃসময়ে প্রত্যেক মানুষই একবার না একবার হা হুতাশ করে বলে বসে, জীবন আসলেই সহজ না। সারাদিন না খেয়ে সাইকেল চালিয়ে অর্ডার ডেলিভারি দিতাম, আর রাতে কোনো রকমে খেয়ে পড়তাম। কি করব, ঘুমই আসতো না রাতে। হাঁসফাঁস লাগতো ভীষণ। আমার এত অসুখ কিংবা এত কিছুর মধ্যেও আর কখনোই আমার বাড়ি থেকে আমার ফোন কল আসেনি। 5-6 বার রুবাইয়া ফোন করেছিল, আমি রিসিভ করিনি। মেয়েটা আমার খোঁজ রাখছে জানলেই আমার ভীষণ খারাপ লাগে। ওকে সেদিন বুঝিয়ে বললেও ও বোঝেনি। ওর কিশোরী মনকে এর চেয়ে ভালোভাবে বোঝানোর ক্ষমতা আমার নেই। সময়ের সাথে সাথে মোহ কাটলেই সে বুঝবে। ভালো লাগা আর ভালোবাসা এই দুইয়ের মধ্যে বিস্তর ফারাক।
জানালার কাছে চেয়ার টেনে বসে আছি। এখন বাজে কেবল 7টা। দূর থেকে এক দম্পতিকে হেঁটে আসতে দেখা যাচ্ছে। কোলাহল নেই তেমন একটা, তাও রাস্তার এপার থেকে ওপার হওয়ার সময় পুরুষ সঙ্গীটি হাত ধরে পার করাচ্ছেন নারী সঙ্গীটিকে। হাওয়াই মিঠাইওয়ালা আসছে বাঁ দিক থেকে, তার বাঁশে সব গোলাপি রঙের হাওয়াই মিঠাই। আমার চোখজোড়া অবশ্য সাদা হাওয়াই মিঠাই খুঁজে চলছিল। ওই তো বাচ্চারা দৌড়ে বেরিয়েছে মিঠাই কিনতে। শহরের জীবন আর গ্রামের জীবনে ফারাক কতটা! যানজট, কোলাহল, কলকারখানা, এই তো নাকি কি জানি। মেহেদির মা মারা গেছে আজ ভোর 4টের সময়। এখন বাজে প্রায় 7টা বেজে 21 মিনিট। ছেলেটা চুপচাপ আমার রুমে এসে থ মেরে বসে আছে। আমিও চুপচাপ, কিচ্ছু বলছি না। ওর ভিতরকার কষ্ট আপ্রাণ চেষ্টা করছি বোঝার। ওর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে খানিকক্ষণ ভাবলামও, এই ছেলেটা থাকবে কি করে এখন, চলবে কিভাবে? ও এখন বন্ধু মহলে কার হাতে রান্না নিয়ে সারাক্ষণ গল্প করবে? অদ্ভুত, অপুলওয়ারা এমন পাষাণ কেন? জানালার পাশ থেকে সরে ওর কাছে গিয়ে বসলাম। স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলাম, ব্যাগ গুছিয়েছিস? হ্যাঁ। টাকা আছে, যেতে পারবি? হ্যাঁ। কয়দিন থাকবি? বেশি দিন না। আবারও ঠাই হয়ে ও বসে আছে। আমি জানি ও আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। যাবে মানে যাবেই। ওর মধ্যে এখন এক প্রকার অন্ধবিশ্বাস ভর করেছে। ও ভাবছে আমিও ওর সাথে যাব, ওকে সামলাবো। কথাটা সত্যি। অন্য সময় হলে ওর অন্ধবিশ্বাস ভেঙে গুড়িয়ে দিয়ে বলতাম, কারোর ওপর বেশি এক্সপেকটেশন রাখতে নেই। যত কম এক্সপেকটেশন রাখা যায় ততই ভালো। কম এক্সপেকটেশনে কম দুঃখ, বেশি এক্সপেকটেশনে বেশি দুঃখ। আমি ওকে কিছু না বলে শুয়ে পড়তি ও আমায় বলল, ব্যাগ গোছা, আমার সাথে চল। আচ্ছা। ওর এক কথাতে রাজি হওয়ায় ও কেমন একটা খুশি হলো। ব্যাগ গোছাতে সাহায্য করলো আমায়। ব্যাগ গুছিয়ে মেসের কর্তৃপক্ষ ও খালাকে বলে রওনা দিলাম। 3.5 ঘন্টার পথ। ওকে জানালার পাশে বসিয়ে আমি এ পাশের সিটটায় বসলাম। বাসে ওঠার পর থেকে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে ও। আমিও অত বারণ করছি না, এখন যদি না কাঁদে তাহলে আর কাঁদতে পারবে না। তাও আমি কাঁধে আলতো চাপড় দিয়ে শান্ত হতে বললাম। ও হালকা শব্দ করেই কাঁদছিল দেখে 2-1 অবশ্য মুখ তুলে তাকিয়েছিল এদিকটায়। মেহেদি একটু শান্ত হতেই আমাদের বরাবর ডান সাইডের সিটের মেয়েটা আমাকে ডাক দিল, ভাইয়া। মাথা নাড়িয়ে দেখি আমাকেই ডাকছে। প্রশ্নভঙ্গিতে চেয়ে রইলাম, মুখে কিছু বললাম না। তা দেখে মেয়েটি বলে উঠল, ওনার কি হয়েছে, কাঁদছে কেন? ওনার মা মারা গেছেন, সান্ত্বনা দিন ওনাকে, ওনার জন্য খারাপ লাগছে। আমি চুপ করে রইলাম। বাস ছেড়ে দিয়েছে ইতিমধ্যেই। সকালের দিকে হাওয়ায় বাতাস ঠান্ডা এখনো। মেহেদি চুপ করে বাইরের দিকে তাকিয়ে আছে। আমিও চুপচাপ সিটে হেলান দিয়ে বসে আছি। মাথায় রাজ্যের চিন্তা, একটু পরপর অস্বস্তিতে গা গুলিয়ে আসছে। চাপা একটা ভয় একটু পরপর উঁকি দিচ্ছে মনে। মেহেদির মা মারা যাওয়ার পর থেকে আমার একটু মন বসছে না কিছুতে। আমার ইচ্ছে করলো বাস থেকে নেমে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমার মনই বসছিল না। পাশের সিটের মেয়েটা আবারও ডাক দিল, ভাইয়া। আবারও আগের ন্যায় নির্বিকার ভঙ্গিতে তাকালাম। মেয়েটা বলল, আপনারা কোথায় যাবেন? ও জানে, আপনি জানেন না? না। অদ্ভুত তো। আমাদের কথা শুনে মেহেদি আর চোখে একবার মেয়েটিকে একবার আমার দিকে তাকালো। তা দেখে মেয়েটাই মেহেদির সাথে হাই হ্যালো বলতে শুরু করলো। মাঝখান থেকে আমার এত অস্বস্তি হচ্ছিল যা বলে বোঝানোর মতো না। সকালবেলায় বাসে তখনও পিছনে অনেক খালি সিট। সামনের কাউন্টার থেকে অবশ্য যাত্রী উঠাবেন কন্ডাক্টর। আমি সিট ছেড়ে উঠে দাঁড়ালাম। মেহেদি ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কই যাস? এই সিট ভালো লাগছে না, পিছনের সিটে আছি আমি, কিছু লাগলে বলিস। আমার উঠে যাওয়াতে দেখলাম মেয়েটা সরু চোখে তাকালো একবার। জানালার কাঁচ অনেকটা খুলে আগের মতন সিটে হেলান দিয়ে বসলাম। তেমন একটা ফোন অ্যাডিক্টেড না হওয়ায় ফেসবুকেও তেমন একটা অ্যাক্টিভ থাকি না আমি। আপাতত কিছু করার নেই দেখে ফেসবুকে গেলাম। চ্যাট লিস্টে গিয়ে দেখলাম রুবাইয়া আঞ্জুম নিশাত আইডি থেকে প্রায় 50-এর উপরে মেসেজ। খানিক চিন্তা হলো, ব্যাপার কি, কোনো সমস্যা? রুবাইয়ার কিছু হলো না তো? দ্রুত চ্যাটে গিয়ে দেখলাম লাস্ট মেসেজগুলোর ব্যতীত বাকি সব ওর খাতার পিক, যেখানে রুবাইয়া কলম পেন্সিল এবং কালার পেন দিয়ে অসংখ্যবার আই লাভ ইউ লিখেছে। পুরোটা পথ আমি জানালার দিকে তাকিয়েছিলাম। মেয়েটা যেহেতু নিজের সিট ছেড়ে মেহেদির পাশে বসেছে, তাই 2-1বার খেয়াল করার পর আর খেয়াল করিনি। বাস থেকে নামার সময় মেয়েটা ডাক দিয়ে জিজ্ঞেস করলো, আপনার নাম?
নিশীথ। প্রায় 5 দিন থেকে 6 দিনের সময় আমরা আবারও রওনা দিলাম মেষের উদ্দেশ্যে। সামনে পরীক্ষা। মেহেদি পরীক্ষা দেবে না, পড়াশোনা ছেড়ে দেবে। আমি এতে তেমন কিছু বললাম না, শুধু বললাম, দেখ, তুই বাচ্চা নোস, ভালো মন্দ বোঝার মতন বয়স তোর অনেক আগেই হয়েছে। এমন কিছু করিস না যাতে পরে বেজায় আফসোস করতে হয়। সামনের সপ্তাহে পরীক্ষা। দুপুরবেলা হঠাৎ আননোন নাম্বার থেকে কল আসলো। রিসিভ করে ওপাশ থেকে রিনরিনের স্বরের এক মেয়ে উত্তর দিল, ভালো আছেন? হ্যাঁ। কি করছেন? পড়ছি। আমি কে জানেন? না, জানি না। জানতে ইচ্ছে করছে না? না। করবে কেন? আপনার পরিচয় তেমন দরকারি কিছু না যে কৌতূহল থাকবে। অপমান করছেন? কপালে চামড়ায় ভাঁজ পড়ল। বই বন্ধ করে হেলান দিয়ে বসলাম দেওয়ালে। আমি কখনো কাউকে ছোট কিংবা অপমান করে কথা বলি না। আমার কথা বলার ধরনই এমন। জানালাম এখন। না, জানাটাই ঠিক স্বাভাবিক, কেননা আপনি আমার পরিচিত নন। মিতালি হাসলো, হেসে বলল, আচ্ছা তাই? হ্যাঁ তাই। মেহেদির কাছ থেকে নাম্বার নিয়েছেন। পিলে চমকালো মিতালি। মেহেদি কিছু ওনাকে বলে দেননি তো? মিতালি আবারও বলল, তা নিয়েছে ঠিকই, কিন্তু আপনি জানলেন কি করে? কোনো বাবা টাবা নাকি আপনি? হাসলাম, শব্দ করেই হাসলাম। বহুদিন পর হাসছি এভাবে। কতদিন পর খেয়াল নেই, না থাকুক, হাসছি এখন, এটাই কথা। হেসে কোনো উত্তর করলাম না। মেয়ে মানুষের সাথে আমার কথা বলতে ভালো লাগতো না। আগে লাগতো, বুঝজ্ঞান হওয়ার পর থেকে আর লাগে না। কেন লাগে না তার কোনো সঠিক ব্যাখ্যা নেই। প্রায় যতজন মেয়ের সাথে আমার নামমাত্র বন্ধুত্ব কিংবা শুধু পরিচয় জানতাম, তাদের মধ্যে প্রায় সকলেরই আমায় ভালোবেসেছে। অথচ বাসার কোনো কারণ নেই। আমি এমন তেমন আহামরি সুন্দরও না। ছেলেদের অতি ফর্সা ভালো লাগে না, ছেলেদের ভালো লাগে শ্যাম রঙে। কি জানি, ভালোবাসা কি এত সহজ? কতদিন কথা বললাম, সাক্ষাৎ হলো, অমনি ভালোবাসা গাঢ় হয়ে গেল। ভালোবাসা করে ওরা আমায় চেনেই না, অথচ কত অবলীলায় বলে বসে, আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কতক্ষণ যে এসব আনমনে ভাবলাম। বাবা শেষ হতে গিয়ে দেখি ফোন এখনো কাটেনি মেয়েটা। হ্যালো, বাবা টাবা বলায় ভাবনায় ছেদ পড়ল নাকি? হ্যাঁ একটু। আমি এসব নিয়ে কিছু নেই। যুক্তিতে বললাম, বিরক্ত হচ্ছেন? আপনি কি আরও কিছুক্ষণ কথা বলবেন, নাকি এক্ষুনি ফোন রাখবেন? এক্ষুনি রাখলে বিরক্ত হব না, দীর্ঘ আলাপ শুরু করলে বিরক্ত হব। ব্যস্ত আমি। মেয়েটা কিছু না বলেই ফোনটা রাখলো। মেহেদিকে একবার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আবার মনে হলো কি দরকার। মেষের ছাদের কিনারে বসে পা দোলাচ্ছি, পড়ার সম্ভাবনা নেই। আকাশের দিকে তাকিয়ে আছি। অনেকটা উপরে পলিথিনের একটা ঘুড়ি উঠছে। এদিক ওদিক হেলে দুলে আরও উপরে উঠে গেল ঘুড়িটা। কে ওড়াচ্ছে? ভালোই ওড়াচ্ছে তো। ঝট করে নেমে পড়লাম। দ্রুত রুমে গিয়ে মেহেদিকে ডাক দিলাম। ও পড়তে পড়তে ঘুমাচ্ছিল। ডাক দিতেই ধরফড়িয়ে উঠে বসে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই বললাম, চল একটু দোকানে যাব, এক্ষুনি চল। প্রায় 6-7টা ফানুস কিনে মেসে ফিরলাম। ঘুড়ি পাইনি। মেহেদি বেশ খুশি। সন্ধ্যা থেকে বারবার সময় দেখতে থাকলো বাচ্চাদের মতন। ঠিক করলাম রাত 8টার দিকে ফানুস ওড়াবো। প্রথম ফানুস যখন দেখি তখন আমার বয়স 7 কিংবা 8। মা উঠোনে বসে গল্প করছিল। হঠাৎ আমার ডাক দিয়ে বলল, নিশীথ, শিগগিরই আয়, দেখ ফানুস। কত জল্পনা কল্পনা ছিল এইসব ফানুস নিয়ে। কিভাবে ওড়ায়, ভেতরে কি থাকে, অত উঁচুতে কি করে ওঠে, আরও কত কি। যথারীতি 8টার সময় ফানুসের দড়িতে আগুন লাগালাম। আস্তে আস্তে ওপরে উঠে গেল। মেহেদি চুপ করে তাকিয়ে আছে উড়ন্ত ফানুসটার দিকে। ধাক্কা দিয়ে বলে উঠলাম, কিরে, ফানুস ওড়াবি না? জীবন ফানুসের মতন, তাই না? হ্যাঁ, কিছুটা। প্রায় 8টা থেকে রাত 1:30 অবধি আমরা ছাদে ছিলাম। সামনের দিকে ঝুঁকে বসে আছি। এক্সাম শেষ অনেক দিন, রেজাল্টও দিয়ে দিয়েছে। মেহেদি আগের চেয়ে তুলনামূলক ভালো করেছে, এতে আমি দারুণ খুশি। কিন্তু ওকে তেমন একটা খুশি হতে দেখিনি। রেজাল্ট শোনার পর ও একবার স্মিত হেসে ছাদে চলে গেল। অন্যান্য বার মেহেদি আন্টিকে কল করে দিত রেজাল্টের দিন সকাল থেকেই। বারবার চিন্তিত ভঙ্গিতে পায়চারি করতে করতে মাকে বলতো, ও মা, আমার ভয় লাগছে। এই ছেলে এখন আর ভয় পায় না, বড় হয়ে গেছে অনেক। কাল পরশু জবে জয়েন করবে। দেখতে দেখতে চোখের সামনে কত বুঝতার আর দায়িত্ববান হয়ে গেল। মুখে না বলেও মেহেদি আমার খুব কাছের বন্ধু।
ওকে বন্ধুর চেয়ে কম ভাই হিসাবেই বেশি আদর স্নেহ করি। ও বাড়ি ফিরে যাবে আজ, ওখানেই জব হয়েছে। ব্যাগপত্র সব গোছানো শেষ। মেসের অন্য তলার ব্যাচেলর, ব্যাচমেট, জুনিয়র, সিনিয়রদের সাথে একে একে কথা বলে বিদায় নিতে নিতে আসছেও। খালা আমার খাটের এক কোণে বসে আঁচল দিয়ে চোখ মুছছে। মেয়ে মানুষ এমন কেন, এত নরম মনের কেন? অল্পতেই সব কিছুকে আপন করে নেয়, পরে আবার কষ্ট পায়। অদ্ভুত। আমিও আর আছি কদিন, 2-1 দিন হয়তো, এরপর চলে যাব শহরে। জব ইন্টারভিউ দিয়েছি, সপ্তাহখানেক হলো। আমায় একেবারেই সিলেক্ট করে নিয়েছেন ওনারা। বাসায় এখনো অবধি কল করিনি। চাচ্ছিলাম 1 মাস পর প্রথম স্যালারি নিয়ে গ্রামের বাড়ি ফিরে যাব। আপাতত এই জায়গাটা ছাড়তে হবে। পছন্দের একটা জেলা এটা। এই জায়গায় আমি কত শত দিন রাত পার করেছি। এই রুমের ভিতর জলজ্যান্ত একটা মানুষ কিভাবে দিনের পর দিন নিজের অনুভূতিকে পা দিয়ে পিষেছে, ঘন্টার পর ঘন্টা না ঘুমিয়ে পড়েছে, মায়ের ফোনের অপেক্ষা করেছে, আরও কত কিছুরই তো সাক্ষী এই রুম। মেহেদিরও হয়তো তাই। এইসব স্মৃতিচারণ করতে চাচ্ছি না আপাতত। কিরে, আজকের দিনটাতে একটু হাস প্লিজ। জীবনে তো হাসতেই দেখি না। চলে যাচ্ছি তো, এরপর যত খুশি চুপচাপ বসে থাকিস। ধ্যাত, সাবধানে যাবি, পথে কোনো সমস্যা হলে কল দিবি, আর বাড়িতে গিয়েও কল দিয়ে জানাবি। তোর খারাপ লাগছে না? লাগবে কেন? পাষাণ, সর, আমায় এগিয়ে দে। আয়, ওর তো। আমি উঠে ওকে সাথে নিয়ে চললাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। হানিফ এক্সপ্রেসের প্রথম সিটের টিকিট কেটে ওকে বসিয়ে দিলাম। বাস ছাড়বে 12:30-এ, এখন 12:17। ওকে বললাম, আসছি দাঁড়া। বিরিয়ানি, 7 আপ, পানির বোতল আর চিপস কিনে ওকে দিলাম। মেহেদি এক দৃষ্টিতে আমায় একবার পরখ করলো, তারপর বলল, কি হয়েছে বলতো? কি হবে, একেবারে যেহেতু চলে যাচ্ছিস তাই কিছু আজরাইয়া ফর্মালিটি করলাম আর কি। বাস ছেড়ে দেবে, আমার কাজ আছে, আসি, ভালো থাকিস। এই নিশিত, তুই কাঁদছিস ভাই? পাগলের প্রলাপ, আজ অব্দি দেখেছিস কাঁদতে? বোকা কোথাকার। বাসায় গিয়ে কল দিবি, আসি। রিক্সা নিয়ে মেসে ফিরে এলাম। এসেই শুয়ে পড়লাম। মাথাটা ধরেছে, ঘরটা খালি খালি লাগছে। হুট করে মনে হলো এই ঘরে আমি একা, খুব একা। এই ঘরে এখন আর মেহেদির কোনো কিছুই নেই, শুধু আছে ওর বানানো রঙিন কাগজের একটা ক্রাফট, যা সে দেওয়ালে পেরেক লাগিয়ে তাতে ঝুলিয়ে রেখেছিল। এখনো আছে, থাকুক। দিনের আলো ফুরিয়েছে অনেকক্ষণ, চারিদিকে মোটামুটি অন্ধকার হয়ে গেছে। দোকানের সাদা বাল্বের আলো আর রিকশার বেলের কিরিং কিরিং শব্দ শুনতে শুনতে আমি এগিয়ে যাচ্ছি রুবাইয়াদের বাসায়। হয়তো ওদের জিনিসপত্র সব ট্রাকে তোলা হচ্ছে। রুবাইয়ার বাবা রিফাত সাহেবের চাকরি সূত্রে আবারও ট্রান্সফার হয়েছে। বিকেলের দিকে আন্টি হঠাৎ কল দিয়ে বলল তাদের বাসায় যেতে। রাস্তায় দাঁড়িয়ে আঙ্কেল তাদের জিনিসপত্র ঠিকঠাক সব উঠছে কিনা সেসব দেখছে। আমি সালাম দিলাম। উনি সালাম নিয়ে আমার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, কেমন আছো? এই তো ভালো, আপনি? দারুণ। আমার তো ট্রান্সফার হলো জানোই, তোমার আন্টি বলেছে কলে। রুবাইয়াই মূলত ডেকেছে, ওর নাকি কোনো এক বিষয় নিয়ে সমস্যা, তুমি ভালো বোঝাতে পারো, তাই বললো স্যারকে ডাকুন একটু। আচ্ছা, সমস্যা নেই। দরজা খোলাই ছিল। আমাকে দেখতেই আন্টি হাসি মুখে দৌড়ে এলো। ভালো মন্দ জিজ্ঞেস করা হলে আমি রুবাইয়ার রুমের দিকে পা বাড়ালাম। দরজায় একবার নক করতেই দরজা খুলে গেল রুবাইয়ার। সালাম দিয়ে পড়ার টেবিলে গিয়ে বসলো। আমিও চুপচাপ চেয়ার টেনে বসলাম। রুবাইয়ার রুমে শুধু 2টো চেয়ার, টেবিল আর ওর বই খাতা আছে। বাকি জিনিসগুলো অনেক আগেই বোধহয় ট্রাকে তোলা হয়ে গেছে। কেমন আছো? আপনি কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি। তুমি? ভালো। পড়াশোনা কেমন চলছে? ভালো। কি না কি বুঝছো না? দেখি দেখাও, বুঝিয়ে দিচ্ছি। রুবাইয়া চুপচাপ বই বের করে দেখালো। তেমন কঠিন কিছু না, তাও বুঝিয়ে দিলাম। ও চুপচাপ শুনলো, মাথা নাড়লো। এরই মধ্যে আন্টি এসে নাস্তা দিয়ে গেছেন। চা খেয়ে রুবাইয়াকে বললাম, এগুলো রেখে এসো। নাস্তা তো খেয়েও দেখলেন না। পেট ভরা। তাও খেলাম। খাওয়া শেষ হতেই রুবাইয়া ধীর পায়ে ট্রে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমিও উঠে দাঁড়ালাম। রুবাইয়া রুম থেকে বেরিয়ে গিয়ে দেখলাম ও টুকটাক জিনিসপত্র রেখে আসছে নিচে তলায়। সেখান থেকে আঙ্কেল আন্টি লোকেদের দিয়ে সেসব জিনিস গাড়িতে তুলছে। আমি কিছু না বলে ওকে সাহায্য করতে লাগলাম।
আপাতত পুরো বাসা খালি, সব জিনিসপত্র নেওয়া শেষ। আমি নিচে তলায় নামতেই আন্টি জিজ্ঞেস করলো, বাবা আর কি কিছু বাকি আছে নাকি? মেবি না, দেখি আমি, ওয়েট। আম্মু আমিও দেখে আসি। রুবাইয়া হঠাৎ ব্যস্ত পায়ে এসে জড়িয়ে ধরল। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। ও কাঁদছে, আমি চাইলেও ওকে সরাতে পারছি না। আমার হাত পা যেন মুহূর্তেই জমে গেছে। আন্টি আঙ্কেল দেখলে বিরাট কেলেঙ্কারি হবে। ওকে সরাতে চাইতেই রুবাইয়া অস্পষ্ট স্বরে বলল, প্লিজ প্লিজ, আমি আপনাকে সাংঘাতিক ভালোবাসি, বিলিভ মি। এসব আমার আবেগ না, সব বুঝে শুনেই বলছি, উপলব্ধি করে বলছি। সেদিনের পর আমি আপনার মেসের সামনে কত দিন গিয়ে আড়াল থেকে আপনাকে দেখেছি, কত মেসেজ কল করেছি, শেষ অবধি ফেক অ্যাকাউন্ট খুলে আপনার অ্যাকাউন্ট স্ক্রল করেছি, আপনি জানেন? এসব মোহ, মোহ না। আমি তো খারাপ নই স্যার, তাহলে কেন? এই যে আমি আর চাইলেও স্কুলে ফাঁকি দিয়ে এসে আপনাকে দেখতে পারবো না, আপনার দেখে দূরে চলে যাব, তখন আপনি খুশি হবেন অনেক, তাই না? অনেক খুশি হবেন জানি। আমি কেন খুশি হতে পারছি না বলুন তো? আমার যে কষ্ট হচ্ছে এখানটাতে। শান্ত হও, আন্টি এসে পড়বে যে কোনো সময়। তুমি খারাপ নও রুবাইয়া, তুমি ভীষণ ভালো। ভালো হলে কেন ভালোবাসছেন না আমায়? নিশিত কিছু বলবে তার আগেই নিচে থেকে আন্টির গলার স্বর শোনা গেল, রুবাইয়া ওপরে কিছু আছে? এতক্ষণ কি করছিস তুই? এই তো মা, আসছি, দাঁড়াও। রুবাইয়ার সাংঘাতিক একটা কাজ করলো। কলার টেনে ধরে পা উঁচিয়ে গাঢ় তার ঠোঁট জোড়া মিলিয়ে দিল আমার ঠোঁটে। আবারও শক্ত করে জড়িয়ে ধরে নাক ঘষল শার্টে। ভেঙে ভেঙে বলল, আপনাকে অনেক মিস করব নিশিত সাহেব, ভালোবাসি, আর কেউ এভাবে জ্বালাবে না। বলা শেষ হতেই সঙ্গে সঙ্গে দৌড়ে নিচে চলে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। হেঁটে হেঁটে খোলা বারান্দাটায় গেলাম। রুবাইয়া ওর মায়ের সামনে হাত নাড়িয়ে বলছে হয়তো, আর কিছুই নেই ঘরে, ঘরটার জন্য মায়া লাগছে ভীষণ। আন্টি রুবাইয়াকে জড়িয়ে ধরলো। হঠাৎ ওপরে তাকাতেই আমাকে দেখতে পেল। স্মিত হাসলো আন্টি। মায়ের দৃষ্টি অনুসরণ করে রুবাইয়াও তাকালো। আমি ওর দিকেই চেয়ে আছি। ও দৌড়ে ওর বাবার প্রাইভেট কারটা ড্রাইভিং সিটের পাশে বসলো। গাড়ির কাঁচ নামানোই আছে। ও সেখান থেকে আমার দিকে 5-6 বার তাকালো। আমিও চুপচাপ চেয়ে আছি। আগে ট্রাক চলছে, পিছনে ওদের গাড়ি। গাড়ি স্টার্ট হতেই ও হাত নাড়িয়ে বিদায় জানালো। আমিও হাত নাড়িয়ে বিদায় দিলাম। কিন্তু ওর চোখ ভর্তি টলমল জল দেখে আমার কি হলো কে জানে। কোনো মতে টলতে টলতে নিচে এলাম। রাস্তায় আসার পর মনে হলো এর বেশি এক পাও আমি এগোতে পারবো না। হাত দিয়ে দূরের এক রিক্সা ডেকে চড়ে বসলাম। মেসে ফিরতে হবে। রিক্সাতে বসে রুবাইয়াদের ব্যালকনির দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকলাম। রুবাইয়া নেই। রুবাইয়া চলে গেছে দূরে। রিক্সা চলছে তার আপন গতিতে। পকেট থেকে ফোন বের করে রুবাইয়ার আইডিতে গেলাম। এক ধ্যানে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বললাম, ভালো থেকো রুবাইয়া, সব সময় হাসি খুশি চঞ্চলা প্রাণবন্ত হরিণের মতন থেকো। আমাদের আর কখনো দেখা হবে না। ভালো থেকো ভীষণ। এই গল্পে নিশিত চরিত্রটা আপনারা ঠিক বুঝেছেন? কভু বুঝতে চেয়েছেন? চাইলে দেখবেন নিশিতের প্রতি রাগ, ঘৃণা, অভিমান না জন্মে মায়া জন্মাবে। যদি সহজ করে বলতে যাই, নিশিত একরোখা গম্ভীর ধাঁচের ইন্ট্রোভার্ট যাকে বলে। তার শুরু থেকে লক্ষ্য ছিল প্রতিষ্ঠিত হয়ে চাকরি পেয়ে বাবার মুখোমুখি দাঁড়ানো। সেদিনের পালিয়ে আসা বৃথা যায়নি। তার চোখে চোখ রেখে বলা, লক্ষ্যের পিছনে দৌড়াতে গিয়ে ছাড়তে হয়েছিল বাড়ি। বছরের পর বছর পরিবার থেকে দূরে ঠেকেছে, কষ্ট সহ্য করে গেছে, ভেঙে পড়েনি। এই ধাঁচের লোকেরা নিজেদের প্রকাশ করতে পারে না। রুবাইয়ার সাথে চাইলেই একটা প্রণয়ের সম্পর্ক গড়ে তুলতে পারত, কিন্তু তা সে করেনি। শিক্ষক ছিল, নিজের মর্যাদা সম্মান ধরে রেখে দূরে সরে এসেছিল। রুবাইয়ার বয়সটা নিতান্তই আবেগের। আবেগের বয়সে মন প্রাণ ঢেলে কাঠখোট্টা মানুষটাকে ভালোবাসলেও একদিন আফসোস হবে রুবাইয়ার। একদিন আফসোস হবে এই ভেবে যে কেন এমন একজন মানুষকে ভালোবাসলাম যে কিনা বাকিদের মতন নয়, বাকিদের মতন সুখ দুঃখ ভালোবাসা আনন্দ অনুভূতি প্রকাশ করে না, করতে পারে না। এমন তো নাও হতে পারে। সংশয় সংশয় নিয়ে কখনো ভালোবাসা হয় না, সম্পর্ক হয় না। নিশিত চরিত্রটা এমনই। রাগও করা যায় না, মায়াও জন্মায় না। তাও এই নিশিতকে যারা বুঝেছে, বুঝতে চেয়েছে,
তারা নিশীথকে ভালোবাসবে। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।